lifeline of the population for the dependent again by Bangladesh particular to save the lives and livelihood. More than 1/3 of the country already under policy, more than 1/3 of the country's people, and to maintain eco-environment of the country at large. আরেকটা হলো to establish right on the Ganges water. আমরা যদি ব্যারেজটা করতে পারি, আমরা যদি এটার ইউটিলিটি দেখাইতে পারি, বিভিন্ন যেগুলো আমরা অলরেডি দেখাইলাম, বিভিন্ন ডিস্ট্রিবিউটরি এবং বিভিন্ন চ্যানেল দিয়ে যদি আমরা ডাইভার্ট করে ইরিগেশন প্রজেক্ট এবং অন্যান্য প্রজেক্টগুলোতে আমরা আমাদের সেই ডিজায়ার্ড কোয়ান্টাম অফ ওয়াটার আমরা ট্রান্সফার করতে পারি, তাহলে আমরা কিন্তু গঙ্গার ন্যায্য হিস্সা আমরা দাবি করতে পারবো। আর 96-30 বছর মেয়াদী যে গেঞ্জেস ওয়াটার স্ট্রিটি যেটা হচ্ছে, দ্যাট গেঞ্জেস ওয়াটার স্ট্রিটি ইজ গোয়িং টু এক্সপায়ার নেক্সট ডিসেম্বর 26। কাজেই আমাদেরকে ইমিডিয়েটলি আমাদের যে সমস্ত কম্পিটেন্ট অথরিটি আছে, কম্পিটেন্ট ডিপার্টমেন্ট আছে, মিনিস্ট্রি আছে, জয়েন্ট অ্যাফেয়ার্স কমিশন মতো বাইলেটারাল বডিজ আছে, they can immediately start dialogue through a diplomatic level. কাজেই আমাদের লাস্ট 13 বছর আগে আমরা আমাদের ফিজিবিলিটি স্টাডি করছি, যেটা এখনকার কনটেক্সটে অনেক বেশি অকেজ হয়ে গেছে। কাজে ইমিডিয়েটলি যেটা দরকার, ইমিডিয়েট নাও আমাদেরকে ফিজিবিলিটি স্টাডিটাকে ওই ডিটেইল ডিজাইন আমাদেরকে আপডেট করে এটা করতে হবে। এবং নেক্সট উইক আমরা বলছি যে গেঞ্জেস যেটা আমাদের ওয়াটার রাইট করার জন্য কনস্ট্রাকশন অফ পদ্মা ব্যারাজ প্রজেক্ট ইজ মাস্ট ওয়ান এন্ড অনলি সলিউশন। সো নেক্সট ইট উইল কাম। সো এই হচ্ছে আমাদের, তবে এটার একটা একটু জাস্ট আমি শেষ করে নেই। এইখানে সুবিধা যেটা হচ্ছে, আমরা অলরেডি বলছি যে 5 বছরে কিন্তু আমার রিটার্ন চলে আসবে। আমরা এখন স্টাডি করে শেয়ারিং শিডিউল করে বেস করে আমরা বলতে পারবো নেক্সট কত ইয়ে করে আমরা রিটার্নটা পাবো। পদ্মা ব্যারাজ located at the tail end of the Ganges Padma River. আর আমাদের পিছনে অন্য কোনো দেশ নেই। তাতে আমরা আমাদেরকে নিচের কোনো দেশ না থাকার কারণে অন্য কেউ আমাদের এগেইনস্টে অভিযোগ করার কোনো কিছু নাই। আর আমরা যেভাবে আমাদের এই ডিটেইল ডিজাইন এবং ইয়ে করছি, তাতে এটা ইন্ডিয়ার উপরে কোনো বিরূপ প্রতিক্রিয়া বা কোনো কিছু আসে না। কাজে আমরা মনে করি যে ইমিডিয়েটলি আরেকটা হলো কেপিআই এর জন্য কি পয়েন্ট ইনস্টলেশন যে কোনো ইয়েতে রাখার জন্য একটা বিশাল ল্যান্ড অ্যাকুইজিশনের দরকার হয়। অলরেডি পাংশা পয়েন্টে আমাদের বিশাল এলাকা একটা একুয়ার করা আছে। আমরা যদি কাজ শুরু করতে পারি, বিশাল ল্যান্ড একুইজিশন মতো বিশাল একটা হ্যাসেল আমরা কিন্তু কভার আপ করতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব। ধন্যবাদ। এবারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই প্রকল্পটি ডিটেল ডিজাইন এবং ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যেই হয়ে গেছে, তা আপনারা আমাদের ওয়াদুদ ভাইয়ের মাধ্যমে জানতে পারলেন। আমি জাহাঙ্গীর জালাল, পদ্মা ব্যারেজ এবং পদ্মা দ্বিতীয় সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক হিসাবে এবারে একটি অ্যানিমেশন, যেটা এই অ্যানিমেশনটা করা হয়েছে পদ্মা ব্যারেজের ডিটেল ডিজাইনের সঙ্গে সঙ্গতি রেখে। আপনারা এটা দেখেন, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। ছোট্ট একটা অ্যানিমেশন, তাড়াতাড়ি। আমাদের অ্যানিমেশন শুরু হচ্ছে। এটা অ্যাকচুয়ালি সত্যিকারের অর্থে একটি ব্যারেজ, যেটা ডিজাইনের সঙ্গে সঙ্গতি করা হয়েছে।
প্রকৌশলী শরীফুল ইমাম তাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমরা একটা ছোট্ট অ্যানিমেশন দেখলাম, এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যেটা ফাইনাল করা হবে তখন আমার অ্যানিমেশনটা আবার পূর্ণাঙ্গভাবে ঠিক করা হবে। ধন্যবাদ। আমরা শেষ করি। আমরা এখন পদ্মা সেতুর উপরে ছোট্ট একটা প্রেজেন্টেশন দেখবো। প্রেজেন্টেশন করছেন জনাব প্রকৌশলী শরীফুল ইমাম। খুবই ছোট করে, খুবই তাড়াতাড়ি। খুব দ্রুত আমরা করবো, কেমন? আমার মনে হয় পদ্মা, দ্বিতীয় পদ্মা সেতুর সম্পর্কে আমরা এখানে যারা আছি তারা সবাই জানি। আমি প্রকৌশলী সাহেব প্রিয় সুধী, আমরা এখন দ্বিতীয় পদ্মা সেতুর তথ্যচিত্র উপস্থাপন করছি। দ্বিতীয় পদ্মা সেতু একটি স্বপ্নের দাবি, আমরা এখন দেখছি এটা একটা ভৌগোলিক বঞ্চনা নদীর দেওয়া। বাংলাদেশের হৃদয় জুড়ে এই প্রবাহিত নদীর জলধারা নয়, বড় একটা প্রাকৃতিক বিভাজন। এই বিশাল খরস্রোতা নদী বহুদিন ধরে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলকে কেন্দ্রীয় উন্নয়ন প্রবাহ থেকে আলাদা করে রেখেছে। বছর জুড়ে ফেরি নির্ভর যোগাযোগ ব্যবস্থা কৃষি নির্ভর এই অঞ্চলের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করেছে। শিল্পের বিকাশ হয়নি, কৃষকের ফসল পৌঁছায়নি সময় মতো, আর রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুরের মতো জেলাগুলির অর্থনৈতিক সামাজিক উপেক্ষিত করে গেছে। একটি স্বপ্নের স্বপ্ন, দ্বিতীয় সেতুর সূচনা। আমরা একটা ওয়াই শেপের একটা ব্রিজ করার জন্য আমরা কল্পনা করেছি। এই ব্রিজের একটা প্রি ফিজিবিলিটি শুরু হয়েছে 1999 সালে, আর 1999 সালে একটা সম্ভাবনা সমীক্ষা শুরু হলেও 2005 সালে এই জায়গায় একটি পূর্ণাঙ্গ সম্ভাব্য যাচাই শেষে যেখানে সড়ক, রেলপথ, গ্যাস, টেলিযোগাযোগ সমৃদ্ধ একটা অন্তর্ভুক্তি ছিল। জায়গার 4টি সম্ভাব্য সাইট নির্বাচন করে, তার মধ্যে পাটুরিয়া দৌলতদিয়া ছিল সবচেয়ে বেশি সম্ভাবনা। দ্বিতীয়ত ছিল মাওয়া জাজিরা, কিন্তু অজানা কারণে মাওয়া জাজিরা পয়েন্টে এই প্রথম পদ্মা সেতু স্থানান্তর হয়। দ্বিতীয় পদ্মা সেতু ওয়াই আকৃতির সেতু। কেন ওয়াই আকৃতির সেতু? পরিকল্পনায় একটি ওয়াই আকৃতির সেতু করার কথা ছিল, যা পদ্মা যমুনা নদীর সংযোগস্থল পৌঁছে একদিকে গোয়ালন্দ, অন্যদিকে পাবনার নগরবাড়ি। কিন্তু নদীর প্রকৃতি, প্রবাহ ও ভূমি সংক্রান্ত জটিলতার কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় দ্বিতীয় পদ্মা সেতু পাটুরিয়া থেকে দৌলতদিয়া পর্যন্ত নির্মাণ করা হবে। তবে পাশাপাশি রাজবাড়ী জৌগুড়া ঘাট থেকে পাবনা নাজিরগড় পর্যন্ত আরেকটি সংযোগ সেতুর পরিকল্পনা করা হয়। দ্বিতীয় পদ্মা সেতুর একটা প্রতিশ্রুতি ছিল। দ্বিতীয় পদ্মা সেতু
পদ্মার বুকে ইস্পাত মতো দৃঢ় আশার সেতু গড়ে ওঠে, যা মানুষের ভূমি ও ভবিষ্যতের সঙ্গে সংযোগ স্থাপন করে। 2011 সালে 22শে নভেম্বর টেলিভিশনে আমরা সেতু মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী কর্তৃক একটা ঘোষণা শুনতে পাই। সেই ঘোষণায় এই অঞ্চলের মানুষ উদ্বেলিত ও উপেক্ষিত জনপদ উদ্বেলিত হয়েছিল। দ্বিতীয় পদ্মা সেতু একটা এই ওয়াই শেপের সেতু একটা সাধারণ ধারণা মাত্র। এই ধারণা একটা আমাদের এখন কাল্পনিক একটা চিত্র আমরা এখানে উপস্থাপন করেছি। এই সেতু পাটুরিয়া দৌলতদিয়া নগরবাড়ির সংযোগ স্থলে ওয়াই আকৃতির হবে, এটাই আমাদের এখন স্বপ্নটা। এই স্বপ্ন বাস্তবায়নে রাজবাড়ী ও নগরবাড়ি অর্থাৎ পাবনায় দুটোকেই যুক্ত করবে। এই সেতু দুই দিকে দুইটা করিডর বিকল্প পথে ট্রাফিক রেজুলেশন নিশ্চিত করবে। দুই প্রান্তে গড়ে ওঠা শিল্প ও নদী বন্দর দক্ষিণ পশ্চিমাঞ্চলের পশ্চিমাঞ্চলের বাণিজ্যের গতি, ভবিষ্যতের ব্যয় হ্রাস, পর্যটন ঐতিহ্য ও রুট উন্মোচন করবে। সময় বাঁচবে, মালবাহী ও যাত্রী পরিবহন সহজ হবে। আমার মনে হয় লোকেশন এবং ডিজাইন আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আমরা আলোচনা চলে যাই। পরিশেষে আমরা বলবো আমাদের দাবি যে করেই হোক, আমরা পদ্মা পারে আমরা বিশেষ করে দৌলতদিয়া পাটুরিয়া একটা পদ্মা ব্রিজ চাই। নগরবাড়ি একটা ওয়াই হিসেবে একটা আমরা ধন্যবাদ সবাইকে। আমরা এখন আলোচনায় যাবো। আমাদের বিষয় উপস্থাপনা দুজন আলোচক ছিলেন। আমরা এইভাবে প্রকৌশলী জনাব মাহফুজুর রহমান, সাবেক মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ড, খুবই সংক্ষিপ্তভাবে বিস্তারিত কথা বলেন। প্রকৌশলী জনাব মাহফুজুর রহমান, তিনি একজন প্রতিষ্ঠান প্রকৌশলী এবং পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ছিলেন। তার দুটো কথা আমরা শুনি। সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা যেটা নিয়ে পড়ছি পদ্মা, একটু যদি ব্যাকগ্রাউন্ডটা বলি, ফারাক্কা ব্যারেজ যখন ফারাক্কা ব্যারেজটা তারা দেখেন, এই ফারাক্কা চালু হওয়ার আগে যদি আমরা দেখি যে ভাগীরথী পয়েন্টে আমাদের পানির ফ্লো কি, আমার পূর্ববর্তী বক্তা আছে ভুলে গেছেন প্রেজেন্টেশন। আমাদের সবচেয়ে খারাপ সময়টা হলো এপ্রিল মাস। এপ্রিল মাসে আমরা দেখি যে হিস্টোরিক্যাল ফ্লো 60 থেকে 65,000 বেশি পানি ফিজিক্যাল পানি থাকে। তখন ভাগীরথীতে কিন্তু ইন্ডিয়ান আরআরএর যে একটা রিপোর্ট দেখলাম, সেখানে দেখানো হয়েছে যে ভাগীরথীতে এপ্রিল বা ওই সময়টাতে ম্যাগনেটিক যদি পদ্মা সেখানে যদি ফারাক্কা ব্যারেজ না হতো, তাহলে কিন্তু এই 60 থেকে 65,000 পানি বাংলাদেশে পেত। তাহলে বুঝতে পারছেন যে এই ফারাক্কা ব্যারেজ করার কারণে ফারাক্কা ব্যারেজ এবং তার সাথে যে ফিডার ক্যানেলটা করা হলো, সেই 40 কিলোমিটার, প্রায় 40 কিলোমিটার ফিডার ক্যানেল করে আমরা ভাগীরথী হুগলি দিয়ে পশ্চিম ক্যালকাটা পোর্টে পাঠিয়ে দিলাম। কেন নিয়ে গেল তারা? ক্যালকাটা পোর্টে সেখানে যে সেডিমেন্টেশনটা হয় সেটা না হয়, কিন্তু এইটুকু খেয়াল করলো না যে তার কারণে একটা দেশের 3 ভাগের 1 ভাগ ধ্বংস হয়ে যাচ্ছে। সেখান থেকে এখন আমরা পেলাম কি এই 27 থেকে 28,000 কিউসেক। যদি আমরা গঙ্গার ফ্লো দেখি, হাইস্ট পিক তো 24 লাখের উপরে, নর্মাল ফ্লো 16 থেকে 17 লাখ, অর্থাৎ তার মাত্র 2% পানি আমরা পাই। এই 2% পানি আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমি সরাসরি স্যার আন্ডারে আমি ছাত্র ছিলাম অ্যানিমেশন ক্লাসে, স্যার আমার তো ভালো লোক হয়ে গেছে। এই যে 2% পানি আমরা এই কৃষির কারণে পাচ্ছি, এটাও মাত্র কিন্তু 27 থেকে 28,000 কিউসেক যে জিনিসটা আসে, এটা কিন্তু পদ্মা এবং পদ্মার যে আমাদের দুইটা শাখা নদী, 4টা শাখা নদী আছে, এনভায়রনমেন্টাল ফ্লো যদি আমি ক্যালকুলেট করি, এই পানি কিন্তু সাফিসিয়েন্ট। এই যে ইন্ডিয়ানরা বলে যে আমরা পানি ইউজ করতে পারি না, আমি মনে করি যে আমাদের পানি এনভায়রনমেন্টাল ফ্লোর জন্যই পানি পাচ্ছি।
তাহলে দেখেন আমাদের অবস্থাটা কোন জায়গায় গেছে। ইভেন 1993 যেটা বলে গেছেন আমাদের প্রেজেন্টেশনে, 1993 কিন্তু আমরা 9200 কিউসেক পানি পেয়েছি, যদি আপনাদের মনে থাকে। তাহলে বুঝতে হবে যে পদ্মা ব্যারেজটা আমাদের কত প্রয়োজন। ভারতের ফারাক্কার প্রেক্ষিতে যে আমাদের কি অবস্থায় আমরা আছি, এটা কিন্তু আমাদের আসলে আমরা বুঝতে পারি নাই। আমরা এমনি শুনি পত্রপত্রিকায়, কিন্তু বাস্তবতা যে চিন্তা করেন, তাহলে আমি যে ব্যাখ্যাটা দিলাম এটা চিন্তা করলে কিন্তু আমরা বুঝবেন যে আসলে আমরা কোথায় আছি। এখন দেখেন এটা করার পরে কি হলো, এটার এফেক্টটা কিন্তু এই যে 1975 থেকে আজকে 25 সাল 50 বছর সাধারণত দেখবেন আমরা মানুষ কিন্তু অনেক কিছু অ্যাডাপ্ট করে ফেলি। এটার এফেক্টটা কিন্তু হঠাৎ করে হয়, ব্যাপারটা কিন্তু হচ্ছে আস্তে আস্তে। আমরা কিন্তু কতটা বুঝতে পারছি কিভাবে বলেছি, অলরেডি প্রেজেন্টেশনে বলে যাচ্ছে যে অনেক সমস্যাগুলি আমরা ফেস করছি। সেখানে সেডিমেন্টেশন থেকে শুরু করে আর্সেনিক থেকে শুরু করে এগুলো আপনারা সবাই জানেন। ইভেন আমাদের ওয়াটার কোয়ালিটি পাবলিক হেলথ সব জায়গায়। তখন আমরা কি করলাম বাংলাদেশ, আমরা চিন্তা করলাম ঠিক আছে আমরা সার্ভিস ওয়াটার পাচ্ছি না, আমরা গ্রাউন্ড ওয়াটারে যাব। আমরা কি করলাম, গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করতে শুরু করলাম। গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করতে শুরু করে কি করলাম, আপনি যদি সিম্পলি দেখেন যে রাজশাহী অঞ্চলে বরেন্দ্র অঞ্চলে কি করছে, গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করার পর এক পর্যায়ে গ্রাউন্ড ওয়াটার মাইনিং হয়ে গেল, সেখানে কোনো পানি পাওয়া যাচ্ছে। কি করলো তারা আবার করলো কি পদ্মার মধ্যে গিয়ে আবার পাম্প বসায়, এবং সেটা কারা করছে, বরং সরকারি সংস্থা। ইনফ্যাক্ট প্ল্যানিং বলতে কিছুই নেই। আমার পানি দরকার, কারণ মানুষের নিড, আমি পানি নিতে শুরু করলাম। কিন্তু সেই পানিতে এই 27,000 পানিতে এটা কোথায় কোথায় দরকার সেটা পরিকল্পনা কিন্তু আমরা করে ফেলি। এক অপর দিকে দেখেন জিকে যে প্রজেক্টটা আমরা করলাম, নিচে পাম্প হওয়া আমি চালাতে পারি না, পানির লেভেল এত নিচে নেমে যায় সেখান থেকে আর পানি পাওয়ার কোনো সুযোগই থাকে না। এখন এই পরিস্থিতিতে এখানে একটু শুধু আমি যদি বলি যে আমরা যদি এই ব্যারিস্টারের যে স্টাডিটা হয়েছে, এই স্টাডিটার জন্য আমরা একটা পুরো প্ল্যানিং করেছি, যেটা একটা ছবিতে আপনারা দেখেছেন যে আমরা নর্থ রাজশাহী থেকে শুরু করে আমরা রিসনা, মাথাভাঙ্গা, গড়াই, টিকে প্রজেক্ট, তারপরে আপনার ইসামতি, আমরা সবগুলোতে কিন্তু একটা ব্যালেন্স ফ্লো আমরা করে দিতে পারবো যদি আমরা এই পদ্মা ব্রিজটা এখানে করতে পারি। তাহলে যেখানে যে ওয়াটার রিসোর্সেস প্ল্যানিংটা যেটা আমি বাংলাদেশে বড় বড় অনেক আমাদের কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, এখন হবে ভবিষ্যতে। একটা কথা আমি বলি, যদি প্রপারলি ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্টের উপরে আমরা আমাদের দেশ যদি প্রপারলি নজর না দেয়, তাহলে কোনো প্রজেক্টই আমাদের সাস্টেনেবল হবে না এবং তা করার কোনো সুযোগও নেই। আমার মনে হয় যে অগাস্ট গ্যাদারিং আপনারা যারা আছেন, এবং আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে গণ্যমান্য এবং বিশিষ্ট যারা আছেন তারা আজকে উপস্থিত আছেন, যে একটা ব্যারেজ আমাদের যে করা দরকার, এটা জাস্ট আমি একটু বলতে হবে, এটা করা দরকার আমাদের। এটা আমরা না করলে পারবো না একটা কারণে, 26টা জেলা আমরা বলি, 26টা জেলা শুধু না, 26টা জেলা থেকে শুরু করে আরো কিছু অংশ যেখানে হবে, আস্তে আস্তে যদি গুরুত্বের দিকে আমরা যাই, এক পর্যায়ে তো আর বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ মানুষ আমরা বাঁচতে পারবো। আর মানুষ তো আমাদের বাড়বে, আর আমরা বলছি যে আমরা মিডিল কান্ট্রিতে যাবো, কিসের দিক থেকে যাবো। আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, যদি আপনারা মনে করেন না, একটা পদ্মা বলছি না আমি, বিদেশে এটা যে আমরা করলাম, বেজা করার পরে যখন বেজা চালু করতে গেলে তখন বেরিয়ে যাওয়ার পানি নেই, যাতে ইন্ডাস্ট্রি পানি বের করতে, তখন কি করা হলো, মুড়ি থেকে পানি নিব, মুড়ি একটা ইরিগেশন প্রজেক্ট। আমরা তখন তার সাথে একটা এগ্রিমেন্টে গেলাম, গিয়ে বললাম যে একটা সামান্য অংশ পানি দিলাম। এখন কি হচ্ছে, এখন তার পানি নেই, এখন সে চেষ্টা করতেছে মেঘনার থেকে পানি নেই। এই যে আগে কাজ করে পরিকল্পনা করা, আমার পানির রিসোর্সের প্রয়োজন কিন্তু পানি পাচ্ছে না, সেটা না করে আমি মনে করি যে আগে পানির ইনশিওর করে তারপরে আমি ডেভেলপমেন্ট দেবো, যেটাই পদ্মা ব্যারেজ করার মাধ্যমে আমাদের সম্ভব। আমি মনে করি যে এইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে পদ্মা ব্যারেজ আমাদের অবশ্যই করা প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে অবশ্যই প্রয়োজন যদি হয়, তাহলে আমাদের এতগুলি 7টা স্টাডি আমরা করলাম, 7টা স্টাডি করে এখন তো এই মুহূর্তে আমাদের প্রয়োজন কিন্তু যে পদ্মা ব্যারেজ করতে গেলে স্টাডিটাকে জরুরি রিফিল করা উচিত। তার 3টা কারণ আমি বলবো, স্যার আছেন এখানে, স্যার তো ভালোভাবেই জানেন সেটা। একটা হলো যে আমার ব্যারেজের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে বের অংশটা, আর আরেকটা পয়েন্ট হলো যে জিনিসটা আমরা আসলে সবসময় করি কিন্তু কম করি, এটা স্যার বিশেষজ্ঞ, এটা হলো এনভায়রনমেন্টাল এবং ইকোসিস্টেমের যে ড্যামেজটা হচ্ছে, এই ড্যামেজটা কিন্তু আমরা প্রপারলি কখনোই অ্যাড্রেস করি না। এবং আমি মনে করি যে এইটার যে পদ্মা ব্যারেজের কারণে আমার যে এনভায়রনমেন্টাল ড্যামেজটা, ফিজিক্যাল ড্যামেজ, এনভায়রনমেন্টাল ড্যামেজ, এখন যদি আমি পদ্মা ব্যারেজ করি
ইরিফিয়ারেবল যেটা হয়ে গেছে সেখানে একটা গ্যাপ কিন্তু থেকে যাবে। আমি কিন্তু ওই জায়গায় আর যেতে পারবো না, আমাকে একটা ডিফারেন্স থেকে যাবে। এই ডিফারেন্সটাই হওয়া উচিত আমার নেক্সট নেগোসিয়েশনের একমাত্র টুলস, যেখানে আমি যাবো আমার তথ্যভিত্তিক আলোচনায়, যে এই আইডিয়াগুলো যদি আমাকে আনতে হয় তাহলে আমাকে এখনকার পানি না, আমাকে তার চেয়ে বেশি পানি দেওয়া প্রয়োজন। এই কনসেপ্টটাকে নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে। সেই কারণে আমি মনে করি যে যদি এই বর্তমানে যে ফিজিবিলিটি স্টাডিটা আছে সেটাকে যদি হালনাগাদ করে তার ভিত্তিতে আমরা আগামী ডিসেম্বরের আগে যদি আমরা পদ্মা ব্যারেজের জন্য একটা কিছু করতে পারি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশকে আমরা অন্তত এখনকার থেকে একটু বেটার অবস্থায় নিতে পারবো এবং ভবিষ্যতে এই তথ্যের ভিত্তিতে আমাদের যে 54টা নদী, একটা নদী আমরা আছি, আরো যে বাকি নদীগুলিতে একই ধরনের প্রবলেম কিন্তু আসবে আমাদের। সেই প্রবলেমগুলি সলভ করতে গেলে এই অভিজ্ঞতাকে আমরা সেখানে কাজে লাগাতে পারি। সবাই ধন্যবাদ। জনাব এখন প্রকৌশলী গিয়াসউদ্দিন সাহেব একটু ধন্যবাদ দিলেন। প্রকৌশলী গিয়াসউদ্দিন সাহেব আছেন, একটু কথা সম্মানিত সভাপতি মহোদয়, মাননীয় উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে দুটা প্রেজেন্টেশন আমরা শুনলাম, একটা পদ্মা ব্যারেজের উপরে, একটা পদ্মা ব্রিজের উপরে। তো এখন জনাব আব্দুল ওয়াদুদ এই পদ্মা ব্রিজ সম্বন্ধে একটা ডিটেল প্রেজেন্টেশন করছেন, সুতরাং আমি ওইদিকে যাব না। আমি এটা গুরুত্ব সম্বন্ধে কয়েকটা কথা শুরু করবো। একটা কথা হলো, আমাদের দেশে যতগুলা মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি 1964 থেকে, আইকো মাস্টার প্ল্যান থেকে আরম্ভ করে ন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যান যেটা আমরা করছি 2024 সালে, এবং ইদানিং আমরা আরেকটা প্ল্যান করছি, সেই সব প্ল্যানে এই পদ্মা ব্যারেজ, তখন এটাকে গ্যাঞ্জেস ব্যারেজ বলা হতো, গ্যাঞ্জেস ব্যারেজে তাদের উল্লেখ ছিল। আইকো মাস্টার প্ল্যানে গ্যাঞ্জেস ব্যারেজের কথা ছিল, ব্রহ্মপুত্র ব্যারেজের কথা ছিল, এবং মেঘনা ব্যারেজের কথা ছিল। তখন কিন্তু ফারাক্কা আসে নাই। তখনই যারা আমরা প্ল্যানার ছিলেন তারা এটা গুরুত্বটা উপলব্ধি করে এগুলো সাজেশন করছে। এবং ন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যান যেটা 2001 সালে হলো, সেটাতে কিন্তু ওই এই তিনটা ব্যারেজের কথা বলা হয়েছে। ইদানিং যেটা আরো আপডেট হয়েছে প্ল্যানিংয়ে, সেখানেও এই কেসটা ব্যারেজ করা হয়েছে। সুতরাং পানি সম্পদের যে যারা ডেভেলপমেন্টের জন্য প্ল্যানিং করেন, তারা সবসময় এটা উপলব্ধি করছেন যে এই পদ্মা ব্রিজটা করা জরুরি। তো একটা কথা আমি বলি, সেটা হলো যে পদ্মা ব্রিজের অনেক বেনিফিট আছে, কিন্তু আরেকটা বেনিফিটের কথা আমি বলতে চাচ্ছি, সেটা হলো শুষ্ক মৌসুমে তো আমরা পানি ব্যবস্থাপনা করতে পারবো, কিন্তু ফ্লাডের সময় হলে এই পানিটা আমরা ব্যবহার করতে পারবো কিভাবে? যে সি লেভেল রাইজ হচ্ছে, সি লেভেল রাইজ হচ্ছে বাংলাদেশ উপকূল অঞ্চলে, এইটা অনেক নিচু জায়গা ঢুকে যাবে। আমরা যদি এই পদ্মা ব্রিজটা করতে পারি, তো বর্ষাকালে পদ্মা ব্রিজ যদি করতে পারি, বর্ষাকালে আমরা পানি ম্যানেজমেন্ট করে সমস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলে এমনভাবে করা যেতে পারে যে পদ্মা নদী অনেক সিল্ট নিয়ে আসে, সেই সিলটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি। তা আমার একটা স্ট্র্যাটেজিতে হলো যে 50 বছরের মধ্যে আমরা অনেক জমিগুলোকে অনেক উঁচু করে দিতে পারবো, অনেক উঁচু করে। আরেকটা শুধু একটা কথা বলছি, আমাদের সক্ষমতা আছে, এই পদ্মা ম্যানেজ করার জন্য সক্ষম আছে। এটাকে আমি বলতে চাই যে 1980 সালে তিস্তা ব্যারেজ যেটা ডিসিশন হলো, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ডিসিশন হয়েছিল, এবং ওই তিস্তা ব্যারেজ আমাদের নিজস্ব টাকা একটা বাস্তবায়ন হয়েছে। সুতরাং এখন আমি মনে করি যে পদ্মা ব্রিজটার ডিসিশন ইমিডিয়েট নেওয়া উচিত, এবং এটা আমাদের যে বাজেট থেকে লোকেরই হয়তো এটাকে মিট আপ করা সম্ভব হবে। এখানে আমার সঙ্গে বক্তব্য দেওয়া। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ধন্যবাদ। এখন আমরা সম্মানিত আলোচকদের আলোচনায় চলে যাব। আমি এই মুহূর্তে কথা বলার জন্য আমাদের জন্য মিজানুর রহমান মিনু অনেক অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, একটু তারা আছে,
আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর জনাব আব্দুল হান্নান সাহেব তিনি এখানে উপস্থিত হয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি দুটো কথা বলবেন। জনাব আব্দুল হান্নান। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। প্রথমে আমাকে আজকের এই দ্বিতীয় পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজ সংক্রান্ত যে সেমিনার, সেই সেমিনারে ভাইকে ধন্যবাদ যে উনি সভাপতিত্ব করছেন এবং আমাকে আজকে এখানে ডেকেছেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি আজকের সভার প্রধান অতিথি, এবং আপনি মঞ্চে উপস্থিত অর্থনীতিবিদ এবং পরিবেশ সহ আমাদের পানি বিশেষজ্ঞ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন, এবং আমার সামনে এই পদ্মা দ্বিতীয় সেতু প্রকল্পের সাথে যারা আত্মিকভাবে সম্পৃক্ত আছেন, সবাইকে প্রথমেই জানাচ্ছি যে আমি নিজে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে, একজন শিক্ষার সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি হিসাবে আমি বলবো যে দ্বিতীয় পদ্মা সেতু এবং ব্যারেজ, যেটা খোয়েম ভাইরা বহুদিন থেকে বাংলাদেশের জন্য একটা চাওয়া নিয়ে যে দাবি করেছে, সেই দাবিটা জনগণের দাবি এবং আমাদের সবার প্রত্যাশা। আমি শুধু একটা অভিজ্ঞতা থেকে বলবো যে খুব রিসেন্টলি আমি মাস 3 মধ্যে আমি ভিজিট করেছিলাম চায়নার 3 গর্জেস ড্যাম দেখার জন্য। আপনারা জানেন যে চায়নাতে দুটো রিভার, চায়নার জন্য এক সময় আমরা সবাই ছোটবেলায় পড়তাম যে চীনের দুঃখ ওয়াংহো, এই চীনের দুটো রিভার, দি ইয়েলো রিভার এন্ড ইয়াংজি রিভার, দ্যাট ওয়াজ দি স্যাডেস্ট হিস্ট্রি অফ দি চাইনিজ চাইনিজ হিস্ট্রিতে। সেই দুটো ড্যাম বা সেই দুটো নদী বা সেই পানিগুলোকে তারা যেভাবে ম্যানেজ করেছে, সেটা দেখার জন্য যদি কেউ হুবে প্রভিন্সের 3 গর্জেস ড্যাম দেখতে যায়, তাহলে বুঝতে পারবে যে একটা ড্যাম, একটা ব্রিজ এবং তার পরিবেশ, পারিপার্শ্বিকতা, এবং আজকে যে আপনারা সমস্যার কথাগুলো বলেছেন এবং যেই ক্ষতিগ্রস্ততা আমাদের অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমাদের হচ্ছে, এটার যে ইকোনমিক বেনিফিট এবং অন্য সব বেনিফিট, 3টা জিনিস তারা অ্যাড্রেস করেছে ওই প্রজেক্টে। একটা হচ্ছে নেভিগেশন, আর একটা হচ্ছে যে ইরিগেশন এবং ওয়াটারের মধ্যে যে রিসোর্স থাকে, মৎস্য থেকে অন্যান্য রিসোর্স, এবং ফ্লাড কন্ট্রোল এবং নৌ চলাচল এবং অন্যান্য জিনিসগুলো। সেগুলো আমি বলবো যে আজকে যে প্রেজেন্টেশন দেখেছেন, আমার মনে হয় আমরা সবাই কিন্তু একমত যে এই জায়গাটাতে এই ব্রিজটা হওয়া উচিত এবং এই ড্যামটা হওয়া উচিত, যেটা বাংলাদেশে আসলে যে ইকোনমিক অ্যানালাইসিস এখানে দেখিয়েছে, তার চেয়ে বহু গুণে ইকোনমিক বেনিফিট হবে। সেটা নিয়ে আমার মনে হয় এখানে যারা অর্থনীতিবিদ আছে তারা পরে দেখবেন। পরিবেশগতভাবে আমি মনে করি যে এ পর্যন্ত যে ধরনের ডিজাস্টার হয়, এই ধরনের ইয়েতে, মানে এগুলোর কনসিকোয়েন্স, সেটাও আজকে যারা প্রেজেন্টেশন দিয়েছেন তারা তুলে ধরেছেন খুব ভালোভাবে। আমি আশা করব এই বিষয়টা নিয়ে আগামী দিনে যে নির্বাচিত সরকার আসবেন, তাদের কাছে এটা একটা বড় ধরনের প্রজেক্ট রাখবে। বাংলাদেশে আসলে পদ্মা এবং যমুনাতে আমাদের শুধু 1-2 ব্রিজ হলে হবে না, এই দেশে আরো অনেক ব্রিজ লাগবে। সুতরাং এটা এখন দ্বিতীয় সেতু থাকুক, কিন্তু পরবর্তীতে আরো বিভিন্ন উইং এ যখন আমরা সমস্ত ব্রিজগুলো এবং ড্যামগুলো করতে পারবো, আপনি দেখবেন যে পুরো দেশটা এক ধরনের কমিউনিকেশনের কানেক্টিভিটিতে আসবে, এক ধরনের ইকোনমিক মানে এম্পাওয়ারমেন্ট এবং ন্যাশনাল বেনিফিট যেটা, সেটাতে আসবে। এবং পরিবেশগতভাবে আমরা যে ধরনের ক্লাইমেট এবং অন্যান্য অ্যাডভার্স এফেক্টের মধ্যে রয়েছি, সেগুলো থেকে আমরা মানে হব, একদিন হয়তো উত্তরণ ঘটবে। আজকে আমি আর দীর্ঘায়িত করব না, এখানে অনেক বিশেষজ্ঞ রয়েছেন, ওনারা আলোচনা করবেন। আমি অত্যন্ত দুঃখিত যে মির্জা ভাইয়ের কাছে, সবার কাছে আমি একটু ক্ষমা চেয়ে চলে যাচ্ছি, কারণ আমার প্রায় 500 ফ্যাকাল্টি তারা ওয়েট করছে। আজকে দুপুরবেলা একটা প্রোগ্রাম আছে 1টার সময়, তো আমাকে যেতে হবে স্যার। আমি আশা করি যে ডক্টর হোসেন জিল্লু, ডক্টর দেবপ্রিয়, আইনুনিশা স্যার সহ সাইফুল ভাই এবং অন্যরা সবাই আরো বেশি ইনপুট দিবেন। আমরা এই কজের সাথে আসছি। আমি খোয়াম ভাইকে বলেছি যে আপনি জায়গাটা অত্যন্ত ছোট জায়গায় এই প্রোগ্রামটা করেছেন, এটার একাডেমিক বিশ্লেষণ করার জন্য আপনারা একাডেমিক ইনস্টিটিউশনে আসবেন, ওখানে এক্সপার্টরা থাকবে। তারা কি এটা এক্স বা ওয়াই শেপে হবে না কোন শেপে হবে, সবগুলো নিয়ে তারা অ্যানালাইসিস করবে এবং অর্থনৈতিক বা ইকোনমিক ইম্প্যাক্টও তারা অ্যাসেস করবে। যারা আপনারা এখান থেকে প্রকল্পের কথা চিন্তা করছেন, এটা হয়তো আরো অনেক বেশি
বা আরো অন্তত মানে ডিপ ভাবে দেখতে হবে। তো আশা করি সবাই এই কজের সাথে আমরা সবাই একাত্মত থাকবো। আশা করি। ধন্যবাদ সবাই। আমি এখন বক্তব্য রাখার জন্য আমাদের মাননীয় দেশের খালেদা জিয়ার বিশেষ সহযোগী জনাব শিমুল বিশ্বাসকে অনুরোধ করছি। আমি গেলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের খ্যাতিমান মানববন্ধ মঞ্চের গণতান্ত্রিক আন্দোলনে আমাদের কেন্দ্রবিন্দু যার মির্জা আলমগীর এই সবে উপস্থিত হয়ে এই সভার গুরুত্ব আরো জাতীয় পর্যায়ে। আমি সব অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশের আগামী ভবিষ্যৎ স্বাবলম্বী সার্বভৌম বাংলাদেশ গঠনের জন্য প্রাণ, জীব বৈচিত্র্য এবং পরিবেশ রক্ষার জন্য সব মানুষের কথা একজন মানুষের মাধ্যমে প্রকাশ হবার জন্য আলী নওয়াজ খৈয়ামকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই জাতীয় স্বার্থে বাংলাদেশকে স্বাবলম্বী করে এগিয়ে নেওয়ার জন্য পদ্মা এবং যমুনা পাড়ের সব মানুষগুলোকে বাস উপযোগী বাংলাদেশ গঠনে এই উদ্যোগের প্রতি সর্বাত্মক সহযোগিতার ঘোষণা করে কালকে তার দাওয়াতপত্র আমি পাবনা যে শুধু বিদগ্ধজনদের কথা পাঠিয়েছিলাম তারা সবাই নিজ ব্যয়ে এসেছে। এই ইস্যুর প্রতি মানুষের দরদ এবং ভালোবাসা প্রকাশ করে এটা একটা গণদাবি। আগামী যে গণতান্ত্রিক সরকার এবং সকল মত এবং পথের মানুষকে এই দাবির প্রতি একতাবদ্ধ হওয়ার প্রচেষ্টার সাফল্য কামনা করে আমি শুভ কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক এমপি, আমাদের জননন্দিত নেতা মিজানুর রহমান মিনু, যেখান দিয়ে গঙ্গা পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকেছে সেই অঞ্চলের মানুষ তিনি মিজানুর রহমান মিনু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা নিশ্চয় মহান সৃষ্টিকর্তা। আজকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভবিষ্যতে আরো সুসংগঠিত সুজলা সুফলা গড়ে তোলার জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনার। আজকের এই অ্যান্টি ফারাক্কা বাঁধ ও পদ্মা দ্বিতীয় সেতু এই সভার সভাপতি আমার অত্যন্ত প্রিয় ভাই, তাদের প্রবাসী অত্যন্ত প্রিয় যারা সাবেক সংসদ সদস্য যারা খৈয়াম ভাই, প্রধান অতিথি আমাদের বড় ভাই, দেশ বড় নেতা, আমাদের দলের মহাসচিব মির্জা প্রফেসর আলমগীর, উপস্থিত আন্তর্জাতিক কৃষি এবং বাংলাদেশের গৌরব বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, ডক্টর দেবব্রত ভট্টাচার্য, আমাদের পানি বিশেষজ্ঞ যারা আইনুল নিশাদ, এবং আমার বড় ভাই নেতা সাইফুল ভাই, সাকিব ভাই সহ আমার সহযোগিতা শিবুল ভাই সহ সকল আজকের অতিথিবৃন্দ, বিশেষজ্ঞবৃন্দ, প্রকৌশলীবৃন্দ। আমি চিন্তা করছিলাম সেই 1978 সালের শেষ দিকে বাংলাদেশে তখন একজন রাখাল রাজা ছিলেন। তিনি ভবিষ্যতে দেশ পরিচালনা করার জন্য যারা ছাত্র নেতৃত্ব দিচ্ছিলেন
তাদেরকে আহ্বান করেছিলেন কিভাবে দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, অনেক কথা। তারপর আমরা বললাম, স্যার আমাদের তো নর্থ বেঙ্গল এই ডিভিশনগুলোতে আমাদের পাওয়ার এনার্জি নাই, আমাদের পেট্রোল নাই, আমাদেরকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে ফারাক্কা বাদ দিয়ে, তিস্তা বাদ দিয়ে। খুবই হতাশার মধ্যে ছিলাম, কিন্তু একজন মহান নেতা, দুর্দান্ত সাহস, মিজান ডট আমাদের দেশে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, কিন্তু আমরা কতগুলি প্রতিকূল অবস্থায় আমরা এগিয়ে দিতে পারছি না। ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ সম্পদ করবে আমাদেরকে। ফার্স্ট তিনি বলেছিলেন যে মুজিব ইন্দিরা চিঠির কারণে আমাদের বর্ডার বেল্টের 35 কিলোমিটারের মধ্যে আমরা কোনো মাইনিং করে আমরা কোনো পাম্প বা পেট্রোল বা গ্যাস এগুলো আমরা পাচ্ছি না, কিন্তু এগুলো আমরা পাবো আছে। তারপর তিনি বলেছিলেন যে পুরা রংপুর, দিনাজপুর, এখানে কোল আছে, জয়পুরহাটে সিমেন্ট আছে। আর বলেছিলেন যে গাইবান্ধা এবং জামালপুরের মাল দিয়ে যমুনা নদীর 3টি ডুবো চর আছে, কখনো জেগে ওঠে, কখনো ডুবে থাকে। এর মাঝে যে সম্পদ আছে এটা পৃথিবীর সবচেয়ে দামি খনিজ পদার্থ, আল্লাহ আমাদের অনেক দিয়েছে। কিন্তু আমরা যারা রাজনীতি করি, আমরা জনগণের পালস বুঝি, প্রত্যাশাগুলি আমরা নিয়ে আসি, আর আমাদের দূরদর্শিতা থাকে অনেক দিন ব্যাপী দেশকে এগিয়ে যাওয়ার একটা মধ্যমানের একটা চিন্তা থাকে, একটা ছোট্ট চিন্তা থাকে, শর্ট টার্ম। সেটা এগিয়ে যাবেন। আজকের আন্তর্জাতিকভাবে যারা শিক্ষিত দেশের বড় বিশেষজ্ঞ সায়েন্টিস্টরা এবং সবাই, প্রেসিডেন্ট বলেছিলেন এটা তখনই সম্ভব এই বাংলাদেশের মানুষরা কোনোদিনই কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করে না। সেই জন্য তিনি বলেছিলেন বাংলাদেশের আমাদেরকে অর্জন করতে হবে এই সমস্ত সম্পত্তিগুলির কাজে লাগানোর জন্য। আমাদের ল্যান্ড, নেভি এবং এয়ার, যারা আমাদের ফারাক্কা বাদ দিয়ে পানি শূন্য করে দিচ্ছে, তিস্তা বাদ দিয়ে, তারা ঠিকই নত হবে যদি সেই দেশের পূর্ব অঞ্চলীয় কমান্ডের সমপর্যায়ের শক্তি আমরা অর্জন করতে পারি। অবশ্যই আমরা পারবো। মাই ডিয়ার ইয়াং ব্রাদার, তোমরা চিন্তা করবে এটা সম্ভব। আমি আশা করব যে ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলাদেশ যেন আর স্বামী স্ত্রীর দেশ না হয়। আমার বাংলাদেশ, আমার মা, আমাদের সবার, আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশা করব। সবচেয়ে বেশি হিটেড ক্ষতিগ্রস্ত রাজশাহী সিটি, in our country, big city, 4 major cities মধ্যে 3rd পজিশনে রাজশাহী। কি অবস্থা হয়ে গেছিল! রাজশাহী থেকে বাই এয়ার 115 কিলোমিটার দূরে বিহারের মরুভূমি, যেখান থেকে পাকুড় পাথর আসে, যেখানে রাফায়েলের বেস করা হয়েছে। তো আমরা কত বিপদে আছি। 1978 সালে কলকাতায় একটি এশিয়ান মেয়রদের কনফারেন্স ছিল। সে কিছু বন্ধু বান্ধব তারা মালদায় ছিল, ভাবলাম মালদা হয়ে কলকাতায় যাব। তো মালদা থেকে, রাজশাহী থেকে মালদা হয়ে কলকাতায় ভোরবেলায় যখন যাচ্ছি তখন দেখছি ফারাক্কা বাঁধের ট্রেন। পশ্চিম দিকে তাকায় দেখলাম ঝলমল সূর্যের আলো পড়ছে, আর
পুরা ভরাট নদী বর্ষাকালীন সময়। বাদিকে তাকিয়ে দেখলাম আমার মাতৃভূমি বাংলাদেশের দিকে 70-80 ফিট নিচে, যেন মনে হচ্ছে জমির মাথায় একটি ছোট্ট বিল। প্রিয় ভাইয়েরা আমার, যারা যে পর্যায়ে অগ্রসরমান তারা এগিয়ে যান। বাংলাদেশ একদিন অবশ্যই একটি সমপর্যায়ে শক্তি অর্জন করার পরে অনেক আইনুন্নিশ সাহেব, আমার বড় ভাই, উনি জানেন, উনি অনেক ভুগেছেন এই বিষয়ে, উনি ভালো জানেন। বাট দিস কান্ট্রি ইজ আওয়ার মাদারল্যান্ড। আমাদের সবাইকে শক্তি দিয়ে, মনোবল দিয়ে, সাহস দিয়ে বিশেষজ্ঞ থেকে এগিয়ে দিতে হবে। সবাইকে ধন্যবাদ। ভাইয়ের মধ্যে কাজ আছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। থ্যাংক ইউ। এখন বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জুনায়েদ সাকি, আমাদের তরুণ নেতা জনাব জুনায়েদ সাকি। মানারত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব এখানে আছেন? মানারত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি সময় বাঁচানোর জন্য অ্যাড্রেস কম করি। প্রথমত আজকে দুটো বিষয়, একটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ এবং বাংলাদেশের সংকট, দ্বিতীয়ত হচ্ছে আমরা ব্যারেজ করব। বাংলাদেশের ক্ষেত্রে তাদের নীতি আমরা দেখেছি, আমাদের অভিন্ন সবগুলো নদীতেই তারা কম বেশি পানির প্রবাহে বাধা সৃষ্টি করেছে এবং এটা একটা নানান মাত্রা রূপ লাভ করছে। ঐতিহাসিক ভাবে দেখলে একেবারে সেই ব্রিটিশ আমল গঙ্গায় ব্যারেজ করার প্রথম প্রস্তাব এসেছিল নদিয়াতে, সেটা উইলকক্স সাহেবের প্রস্তাব ছিল, কিন্তু সেই উইলিয়াম উইলকক্সের প্রস্তাব হয় ততদিনে বাংলা বিভক্ত হয়ে গেছে, ভারত পাকিস্তান হয়ে গেছে। রাজনীতি তখন তাদের প্রকৃতি চিন্তা, দেশবোধ সবকিছু বদলে দিয়েছে, যাতে তারা গঙ্গা ব্যারেজেরই প্রধান প্রকৌশলীতে পরিণত হয়েছে। পাকিস্তান আমলে এটা গোপনে অনেক তৎপরতা চললেও সেইভাবে একটা সম্ভব হয়নি, কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার পরে অতি দ্রুত গঙ্গা ব্যারেজ বাস্তবায়িত হয়েছে এবং আমরা দেখলাম যে 75 এসে এটা পরীক্ষামূলক চালু করার নামে শেষ পর্যন্ত স্থায়ী হয়েছে। এই যে এটা এখন পর্যন্ত চলছে, কখনো চুক্তি হয়, গ্যারান্টি ক্লজ একবার ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, বাকি সময়গুলোতে গ্যারান্টি ক্লজ নেই। এই যে বাংলাদেশের বাস্তবতা, আমি একটা নদী দিয়েই বোঝা যায় 54 নদীতে কি অবস্থা আছে। সেটা আসলে প্রধানত রাজনৈতিক প্রশ্ন, সার্বভৌমত্বের প্রশ্ন। মানে পানি এখন আর কেবল পানির অধিকার, প্রকৃতির প্রশ্ন নয়, এটা একই সাথে একটা সার্বভৌমত্ব এবং রাজনৈতিক প্রশ্ন। এই প্রশ্নে আমরা সবসময় পিছিয়ে আছি, কারণ আমাদের দেশের শাসকরা তারা নিজের গদি রক্ষার জন্য তারা যে কোনো কিছু বিনিময় করতে প্রস্তুত হয়। কাজে আমরা পানির অধিকার পাবো কি পাবো না, সেই প্রশ্নটি যেহেতু রাজনৈতিক এবং সার্বভৌমত্বের প্রশ্ন, আজকে বাংলাদেশে এটা সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের জনগণ জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে কিনা, এবং আমাদের রাজনৈতিক ব্যবস্থা জনগণকে জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ রাখার উপযোগী করবে। এটা কেবল একটা রেটরিক স্লোগান নয় যে জাতীয় প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকবে, আমাদের একটা রাজনৈতিক ব্যবস্থা থাকা দরকার যেটা জাতীয় প্রশ্নে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারে। যদি এরকম ব্যবস্থা হয় শেখ হাসিনার মতো যে আমরাই জমিদারি করব, বাকি সবাইকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে চলে ফেলে দেব, তাহলে সেখানে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখা যায় না, সেই রাষ্ট্র ফেল করে। এটা প্রমাণিত হয়ে গেছে এবং আমাদের অভ্যুত্থান আমাদেরকে সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছে যে আমরা একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা করার আমরা সন্ধিক্ষণে কিংবা একটা প্রক্রিয়ার মধ্যে আছি, যেখানে আমরা আমাদের নানান বিরোধ, মত পার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, এমনকি মাঝে মাঝে সংঘাত, সবকিছু সত্ত্বেও একটা অভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে থাকতে পারবো, সেখানেই আমরা মীমাংসা করতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পলিটি নির্মাণ যদি আমরা করতে পারি, জনগণকে আমরা ঐক্যবদ্ধ রাখতে পারবো, তখন আমরা জাতীয় প্রশ্নে এমন একটা অবস্থান নিতে পারবো যেখানে ভারতও বাধ্য হবে আন্তর্জাতিক আইন মেনে আমাদের হিস্সা আমাদের বুঝে দিতে। পানির প্রবাহ যদি ঠিক না থাকে তাহলে নদীগুলো মরে যাবে,
মৌলানা ভাসানী ৭৬-এর লং মার্চে বলেছিলেন যে এই নদীর পানিতে কেবল মানুষের অধিকার নাই, নদী বেঁচে থাকার জন্য পানির দরকার আছে। পশু পাখি সাপ ব্যাঙ তাদের এখানে হক আছে। এই যে হকের প্রশ্ন, প্রকৃতির প্রশ্নটি এখন কেবলমাত্র প্রকৃতির প্রেম তো নয়, প্রকৃতির সুরক্ষারও প্রশ্ন। এটা প্রকৃতি অনুযায়ী সমস্ত পরিকল্পনা পৃথিবীকে নতুন করে সাজানোর প্রশ্ন। না হলে প্রকৃতি যে ধ্বংস হওয়ার ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট যে একটা এই চেঞ্জের যে অবস্থাটা, এটা একটা এমার্জেন্সিতে পরিণত হয়েছে, জরুরি অবস্থায় পরিণত হয়েছে। এই জরুরি অবস্থাটা দুনিয়াব্যাপী এই আগ্রাসী ধনতন্ত্র, আগ্রাসী সমস্ত কিছু দখলি যে অর্থনীতি, এই দখলি অর্থনীতি থেকে আমাদেরকে যদি মুক্ত আমরা করতে না পারি বিশ্বব্যাপী, তাহলে হয়তো আমরা কোথায় যে দাঁড়াবো আমরা জানি না, কিন্তু আমরা আমাদের ভূমিকা রাখতে পারছি না। আন্তর্জাতিক পরিসরে আমাদের ভূমিকা এই দখলবাদদের থেকে পৃথিবীকে রক্ষা করা, প্রকৃতিকে রক্ষা করা, আমাদের দেশের জায়গাতে আমরা যেন সেটা রক্ষা করতে পারি। এখন আমরা পাল্টা পদ্মা ব্যারেজ করবো কিনা, পরিবেশ প্রকৃতির প্রশ্নটি আমাদের কাছে প্রায়োরিটি হওয়া দরকার। এগেইন সুরক্ষার জায়গা থেকে না, প্রকৃতি অনুযায়ী পরিকল্পনা নেওয়ার জায়গা থেকে। এই পার্থক্যটা দৃষ্টিভঙ্গিগত, কেননা জগৎ অ্যানথ্রোপোসেন্ট্রিক, মানুষ কেন্দ্রিক, জগৎ হওয়া দরকার প্রকৃতি কেন্দ্রিক, আমরা প্রকৃতির অংশ। এবং আমরা যে আজকে বিপ্লবের কথা বলি, আমাদের এইটাই বিশ্বাস যে বিপ্লব মানে হচ্ছে মানুষে মানুষের সম্পর্কের বদল, মানুষ এবং প্রকৃতির সম্পর্কের বদল। যদি সত্যিকার অর্থে ন্যূনতম করে পরিবর্তনের জায়গা আমরা চিন্তা করি, তাহলে এই পরিবর্তনের জায়গাটা আমাদের এজেন্ডার মধ্যে, কর্মসূচির মধ্যে আনতে হবে। পদ্মা ব্যারেজের পুরো প্রশ্নটি আমরা করবো কিনা, এইটা একটা পরিবেশগত এবং প্রকৃতিগত প্রশ্ন। এই প্রশ্নে এক্সপার্টিসরা কথা বলবেন, আমরা আরো গবেষণা করবো। যদি এটা বাংলাদেশ এবং পরিবেশগতভাবে এই জায়গা থেকে আমরা উপকৃত হই, ডেফিনেটলি আমাদের এইটা রাজনৈতিক এজেন্ডা এবং ভবিষ্যতের সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রাজনৈতিক প্রকল্পে পরিণত হওয়া দরকার। সেই বিবেচনার পরিপ্রেক্ষিতেই আরো স্পষ্ট সিদ্ধান্ত হয়তো আমরা ভবিষ্যতে নিতে পারবো। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করি যে আমি দেরিতে এসেছি, আমি আবারও দুঃখ প্রকাশ করি আমি আগে চলে যাব। আমার টাঙ্গাইলে এখন পৌঁছাতে হবে একটা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য। তো সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের সিনিয়র বিশেষজ্ঞ বুদ্ধিজীবী এবং সব পণ্ডিতরা আছেন, আমি মানে জোর হাসতে ক্ষমা চাইছি আপনাদের সবার কাছে। আমি শেষ করি আমার জন্য আবার ধন্যবাদ। ধন্যবাদ জনাব জাকির। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি বিগত আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, জনাব সাইফুল হক সাহেব। একটা বিষয়, আমি যে কার্ডটা দিয়েছি এখানে একটু আমার ত্রুটি হয়েছে, সাংবাদিক বন্ধুদের এবং সকলের আমি দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি হবে, ওখানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রয়েছে, এটা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি হবে। একটু সংশোধন করে নেবেন অনুগ্রহ করে। জনাব সাইফুল হক, 1 সেকেন্ড সাইফুল ভাই, 1 সেকেন্ড। একটা বিষয় সেটা হচ্ছে যে যুক্তরাজ্য থেকে ডার্লিংটন বড়ো কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলর, লেবার পার্টির কাউন্সিলর, তিনি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যুক্তরাজ্য থেকে উড়ে এসেছেন। আমি তাকে আপনাদের সঙ্গে একটু জাস্ট পরিচয় করে দেবো। জনাব রমানাস মাহমুদ, নির্বাচিত কাউন্সিলর, তার জন্য একটা তালি দিয়ে ধন্যবাদ। এই জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জনাব সভাপতি, আমার বহু বছরের কমরেড আলী নওয়াজ মোহাম্মদ খৈয়াম, অনুষ্ঠানে যারা উদ্যোক্তা, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। অনেকদিন পরে এরকম একটা জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে এই আলোচনা সভার আয়োজন করার জন্য মঞ্চে এখানে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের এখানে প্রফেসর আইনুল নিশাদ এবং আমার বন্ধুবর ডক্টর দেবশ্রী ভট্টাচার্য, হোসেন জিল্লুর রহমান সহ যারা এখানে আছেন, আপনাদের সবাইকে এবং
এখানে বিদগ্ধজন যারা বিভিন্ন অঞ্চল থেকে এসছেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে, গণমাধ্যমের বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। কয়েকটা কথা কিন্তু চুম্বকে বলার চেষ্টা করব। একটা হচ্ছে যে আমরা যে ভারতের একটা পানি আগ্রাসনের শিকার অনেক বছর ধরে, এটা আমরা সবাই জানি, এবং ভারত কোন আন্তর্জাতিক নদীর পানি প্রবাহে একতরফাভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে গত বহু দশকে ধরে ভারত আন্তর্জাতিক রীতি নীতি বিধিবিধান সমস্ত কিছু লঙ্ঘন করে আমাদের 56টা নদীর মধ্যে 54টা নদী যেটা ভারতের উপর দিয়ে বাংলাদেশে ঢুকেছে, প্রায় অনেকগুলো নদীর ব্যাপারে তারা একতরফা সিদ্ধান্ত গ্রহণ করছেন। তারা অন্যায় করছেন, তারা অপরাধ করছেন, তারা আন্তর্জাতিক বিধিবিধান তারা ধারাবাহিকভাবে লঙ্ঘন করছেন। এবং আমরা বিভিন্ন সময় দেশে কথা বলেছি। এখন পদ্মায় যেটুকু পরে চুক্তি যেটা হয়েছে মাওলানা, এবং 1976 সালে তার যে ঐতিহাসিক একটা লং মার্চ, সেই লং মার্চের প্রেক্ষিতেই পরবর্তীকালে গঙ্গার পানি সংক্রান্ত চুক্তি, সেই চুক্তি, এবং আগামী বছরের ডিসেম্বরে 1996 সালের যে চুক্তি স্বাক্ষর হয়েছিল তার 30 বছর শেষ হবে। নতুন চুক্তি, নতুন বোঝাপড়া, নতুন সমঝোতাটা লাগবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এত দীর্ঘ সময় পার হলেও রাজনৈতিক ব্যাপারে যেমন আমরা অনেকগুলো সিদ্ধান্তহীনতার মধ্যে আছি, দোলাচলের মধ্যে আছি, কিন্তু পানির ব্যবস্থাপনা নিয়ে বিশেষ করে এখনো পর্যন্ত ভারতের দিক থেকে আমরা এই ব্যাপারে বাংলাদেশের 56,000 বর্গমাইল, এখানকার 18 কোটি মানুষ, তাদের অস্তিত্ব, তাদের বর্তমান এবং ভবিষ্যৎ, এই প্রশ্নটা এখনো ভারতের শাসকদের কাছে, সরকারের কাছে এখনো অগ্রাধিকারের তালিকার মধ্যে নেই। এখনো তারা সমস্ত কিছু তারা আমাদেরকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা, সেই চেষ্টা এখনো পর্যন্ত এটা অব্যাহত আছে। ইতিমধ্যে আপনারা আলোচনা করেছেন, এবং এই ব্যারেজগুলো যেভাবে তৈরি করা হয়েছে, ফারাক্কা থেকে শুরু করে তারা আপার রিজনে যেভাবে তারা একতরফা পানি প্রত্যাহার করছেন, মরুকরণ থেকে শুরু করে আমার কৃষি, শিল্প এবং আমার এখানে জনজীবন, সভ্যতা সমস্ত কিছুই গুরুতরভাবে বিপন্নের মধ্যে। এটা আপনাদের এই বইটা আপনারা দীর্ঘ এখানে উল্লেখ করেছেন। এবং আমার বাড়ি দক্ষিণাঞ্চলে আমাদের দেশে, এবং সেখানে লবণাক্ততার যে পরিস্থিতি, যেটা ক্রমান্বয়ে দেশের মধ্যভাগ পর্যন্ত যেটা আক্রান্ত করছে, এটা আমরা প্রত্যেকেই এ ব্যাপারে আমরা ভুক্তভোগী। আমরা এভাবে যদি চলতে থাকে, আরো মরুকরণ, আরো বিপন্নতা, আরো লবণাক্ততা, এবং এখানে বাংলাদেশের অস্তিত্বই গুরুতর বিপর্যয় এবং হুমকির মধ্যে পড়বে এটা। ফলে আমরা বহুবার দাবি করেছিলাম বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ নিয়ে কথাবার্তা বলতে পারে কিনা। নানা রাজনৈতিক সমীকরণের জন্য ভারতের এই একতরফা বাংলাদেশকে কখনো ডুবিয়ে মারা, কখনো শুকনোর সময় পানি প্রত্যাহার করে আমাদেরকে যেভাবে বিপর্যয়ের মধ্যে নিয়ে যাচ্ছেন, এটা নিয়ে আন্তর্জাতিক ফোরামে আমরা বলিষ্ঠভাবে কখনো কথা বলতে পারিনি। দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের একটা বলতে পারেন আমাদের শাসকদের, তাদের ভারতের প্রতি যে অনুগত পররাষ্ট্র নীতি, ভারতের শাসকদেরকে খুশি করে ক্ষমতায় থাকার যে নীতি এবং কৌশল, এগুলো আমাদেরকে গুরুতর বিপর্যয়ের মধ্যে এটা আমাদেরকে নিয়ে আসছে। এবং এটা মানুষ এটাকে একটা পানি আগ্রাসন হিসাবে এটাকে আমরা দেখছি। গুরুত্বপূর্ণ আপনাদের আজকে যে আলোচনা, আমাদের এখানে পদ্মা ব্যারেজ তৈরি করা, এ ব্যাপারে আমি মনে করি এ ব্যাপারে যারা এখানে আছে, এখানে নাই, এটা বহু আগেই এক ধরনের জাতীয় ঐক্যমত ছিল এই প্রশ্নে, যে আমাদের এখানে পদ্মা ব্যারেজ সেখানে তৈরি করা দরকার, এবং সেখানে পানি সংরক্ষণ থেকে শুরু করে এমনকি বর্ষার মৌসুমে পানি ধরে রেখে আমাদের গোটা শুকনো মৌসুমে দেশের 22-23টা যে জেলা এবং বিশাল, যেখানে এখানে উল্লেখ করলেন আমার কৃষি থেকে শুরু করে সমস্ত কিছু যার উপরে নির্ভর করে, এই প্রশ্নে আমি মনে করি আজকের আলোচনা একটা জাতীয় গুরুত্ব বহন করবে।
নীতি নির্ধারকদের মনোযোগটা আকর্ষণ করবে এবং এ ব্যাপারে একটা জাতীয় সিদ্ধান্তের জায়গায় যাতে আমরা আসতে পারি। এই আলোচনাটা মনে করি সেদিক থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত আজকে আবার নতুন করে আমাদের সামনে এটা আজকে হাজির করেছে। আমরা মনে করি যে এর আগে এটা তো অনেক আগে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়নি কেন? আমার মনে হয়েছে নানা দলীয় বিবেচনা, নানা সংকীর্ণ বিবেচনা থেকে এ ব্যাপারে সিদ্ধান্তটা নেওয়া যায়নি। তারা খুশি হবে, তারা বেজার হবে, তারা বিব্রত হবে, এ ব্যাপারে কি দাঁড়াবে। এবং আমার মনে আছে যে, এবং বিশেষ করে গত কবছর ধরে আমরা দেখলাম যে পুরো ইস্যুটাই এটা একটা ডেড ইস্যুতে এটা কিন্তু পর্যবেসিত হয়েছিল।